Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আচ্ছা, তো আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে পড়ছিলাম। তো ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে আমরা আগের দিন থেকে প্রায় অনেকটাই পড়ে নিয়েছি। মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট সম্পর্কে আমরা আগের দিন জেনেছি। তো ফাইন্যান্সিয়াল সেক্টর আমরা পড়েছি। মানি মার্কেট সম্পর্কে অর্গানাইজড, আনঅর্গানাইজড মানি মার্কেট ফাংশনস গুলো পড়েছি। আনঅর্গানাইজড মানি মার্কেটের মধ্যে চিটফান্ড, নিধিস এগুলো সম্পর্কে পড়েছি। তারপর আমরা ইন্ডিজিনাস ব্যাংক, মানি লেন্ডার, প্রমিশনারি নোট, মাসালা বন্ড, অর্গানাইজড মানি মার্কেটের মধ্যে আমরা আগের দিন এই ট্রেজারি কল মানি মার্কেট, ট্রেজারি বিল মার্কেট, কমার্শিয়াল বিল মার্কেট, কমার্শিয়াল ডিপোজিট, রেপো মার্কেট এগুলো আমরা পড়েছি। এবার আমাদের দুটো বাকি ছিল, অর্গানাইজড ব্যাংকিং মার্কেট আর হচ্ছে মিউচুয়াল ফান্ড বাকি ছিল। তো এগুলো আমরা আগের ক্লাসে পড়েছি যে কোন কোন অর্গানাইজেশন এই ট্রেজারি বিল মার্কেট থেকে শুরু করে এগুলো ইনক্লুডেড থাকে, অ্যাড হোক হয়, রেগুলার হয়ে থাকে, কোন কোন অর্গানাইজেশন যুক্ত হয়। কমার্শিয়াল বিল সম্পর্কে আমরা ডিসকাস করেছি। কমার্শিয়াল ডিপোজিট আর কমার্শিয়াল পেপার সম্পর্কে পড়েছি, যে একটা বলেছিলাম সিকিউরড, একটা হয় আনসিকিউরড, কারণ কমার্শিয়াল পেপার ইস্যু করা হয় যেগুলো আমাদের কম হয়, আমাদের যে কর্পোরেট সেক্টর তারা কমার্শিয়াল পেপার ইস্যু করে, সেই কারণে এটা অনেকটা আনসিকিউরড হয়, কিন্তু কমার্শিয়াল ডিপোজিট যেহেতু গভর্নমেন্ট ইস্যু করে সেই কারণে সেটা সিকিউর হয়ে থাকে। কোলেট্রিয়াল লোন মার্কেট পড়েছিলাম, যার মধ্যে আমরা প্লিজ এবং মর্গেজ গুলো যার মধ্যে ইনক্লুডেড ছিল। রেপো মার্কেট বলেছিলাম যে ভবিষ্যতে কিনে নেওয়া হবে এই চুক্তি, যেটাকে আমরা বাই ব্যাক ডিল বলা হয়, যে ভবিষ্যতের চুক্তি বা পুনরায় কিনে দেওয়ার ভিত্তিতে যে চুক্তি করা হয় সেগুলোকে আমরা বলেছিলাম যে আমাদের বাই ব্যাক ডিলের মধ্যে। তো এতটা আমাদের আগের দিন হয়েছিল। আজকে আমরা আলোচনা করব তারপরে অর্গানাইজড ব্যাংকিং সেক্টর। তো অর্গানাইজড ব্যাংকিং সেক্টরের মধ্যে রয়েছে আমাদের সংগঠিত ব্যাংকের বাজার। এর মধ্যে আমাদের রয়েছে বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক এবং অন্যান্য ব্যাংক। কোঅপারেটিভ ব্যাংক এবং অন্যান্য ব্যাংক এই অর্গানাইজড ব্যাংকিং সিস্টেমের মধ্যে রয়েছে। এদের মূলত কাজ হচ্ছে লেনদেন মুদ্রার বাজারের মধ্যে অর্থের যোগানকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ মানিটারি বা অর্থের যে যোগান সেটা নিয়ন্ত্রণ করা কিন্তু অর্গানাইজড ব্যাংকিং সিস্টেমের একটা প্রধান উদ্দেশ্য। অর্থের যোগান নিয়ন্ত্রণ করার কি দরকার আছে? যত বেশি হবে তত তো ভালো, তত বেশি অর্থ থাকবে তত তো আমাদের ভালো। তো এতে নিয়ন্ত্রণ করার কি প্রয়োজন আছে? দেখো, আমি তোমাদের বলেছিলাম যে অর্থ নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় প্রয়োজনীয়তা আমাদের ইনফ্লেশনকে আটকানো। আমি এক্সপ্লেন করেছিলাম হোয়াট ইজ ইনফ্লেশন, যে সাপোজ মার্কেটে একটাই মাত্র আলু রয়েছে যার দাম ডিটারমাইন করা রয়েছে 5 টাকা, কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটে যদি টাকা চলে আসে, অর্থাৎ প্রত্যেকের হাতে যদি 10,10,000 টাকা করে থাকে, তাহলে 10,000 টাকা করে যদি এরকম প্রত্যেকটা ব্যক্তির হাতে থাকে প্রচুর টাকা, সেই অনুযায়ী মার্কেটে যদি জিনিস না থাকে, 5 টাকার জিনিস থাকে, ফলে প্রত্যেকেই চাইবে সেই জিনিসটা ক্রয় করতে, ফলে সেই জিনিসের ডিমান্ড ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কিন্তু ডিমান্ড বৃদ্ধি পাবে, এই সঙ্গে সঙ্গে মানি সাপ্লাই বেশি থাকার কারণে এর দাম আনকন্ট্রোল ভাবে বাড়তে শুরু করবে। সেই সিচুয়েশনটাকে আমি বলেছিলাম মুদ্রাস্ফীতি। সেই কারণে ব্যাংকের প্রধান কাজ কিন্তু সবসময় হয় মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ বাজারে অর্থের যোগানকে নিয়ন্ত্রণ করা।
সেই হিসাবে ব্যাংক কিছু পদ্ধতি অ্যাডপ্ট করে থাকে, যার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে নগদ জমার অনুপাত, যেটাকে সিআরআর বলা হয়, ক্যাশ রিজার্ভ রেশিও। এটা আমি অলরেডি তোমাদের মনে হয় বুঝিয়ে দিয়েছিলাম, সেটা এখানে দেওয়া রয়েছে। যে বাণিজ্যিক ব্যাংক যখন নগদ অর্থে টাকা জমা করলে, যখন কোনো কোনো ব্যক্তি বা কেউ কোনো অর্গানাইজেশন যদি ব্যাংক খুলতে যায়, তখন কি হয়, রিজার্ভ ব্যাংকের কাছ থেকে তাকে পারমিশন নিতে হয়। এটাই বলা আছে, দেখো, বাণিজ্যিক ব্যাংকে নগদ অর্থ জমা করলে যে নির্দিষ্ট অনুপাতে কেন্দ্রীয় ব্যাংকে তা রাখতে হয়, কেন্দ্রীয় ব্যাংকের কাছে বা সেন্ট্রাল ব্যাংকের কাছে যা যে পার্সেন্টেজ রাখতে হয় তাকে নগদ জমার অনুপাত বলা হয়, যেটাকে ক্যাশ রিজার্ভ রেশিও বলা হয়। তাহলে এটা যদি বেড়ে যায়, তাহলে কি হবে, বাজারে অর্থের যোগান কমে যাবে। আমি বলেছিলাম, মনে করো, যে যদি 100 টাকা নিয়ে তুমি ব্যাংক খুলতে যাও, তাহলে যদি আমি 10 টাকা সিআরআর করে থাকি 10%, তাহলে বাজারে 90 টাকা থাকবে। এবার আমি যদি 10 টাকার জায়গায় 20 টাকা সিআরআর করি, মার্কেটে 80 টাকা, তাহলে তুমি মানে লোন দিতে পারবে। তার মানে বাজারে অর্থের যোগান কমানো বাড়াতে সিআরআর একটা বড় ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ এই অনুপাত বেড়ে গেলে বাজারে অর্থের যোগান কমে যাবে, আর এই অনুপাত যদি কমে যায়, তাহলে বাজারে অর্থের যোগান বেড়ে যাবে। একদম সিম্পল ভাবে বলা রয়েছে যে কোন ক্ষেত্রে কি হবে। তো এছাড়া আরো একটা বড় পদ্ধতি কি, যে ব্যাংক রেট। খুব ইম্পর্টেন্ট আরেকটা পদ্ধতি হচ্ছে ব্যাংক রেট। ব্যাংক রেট হলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকে টাকা দিয়ে থাকে। মানে কোনো ব্যাংকের হয়তো টাকার প্রয়োজন হলো, তাহলে সে কি করবে, সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারে বা ধার নিতে পারে। তাহলে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে অন্যান্য ব্যাংকে টাকা ধার দেবে, তাকে আমরা বলবো ব্যাংক রেট। তাহলে যদি কেন্দ্রীয় ব্যাংক বলে যে তুমি আমার কাছ থেকে যদি টাকা নাও, আমাকে 10% ইন্টারেস্ট দিতে হবে, তাহলে কম টাকা বাণিজ্যিক ব্যাংক লোন নেবে, তার যতটা প্রয়োজন ততটাই নেবে। তাহলে ব্যাংক রেট যদি বাড়ানো হয়, তাহলে কি হবে, বাজারে অর্থের যোগান কমে যাবে, একদম সিম্পল ভাবে। আবার যদি ব্যাংক রেট কমে যায়, তাহলে বাজারে অর্থের যোগান বেড়ে যাবে, খুবই সিম্পল ভাবে। তাহলে সিআরআর, ব্যাংক রেট, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কিছু উপাদান বা ইনস্ট্রুমেন্টের পরে ব্যাংকের মানি বা অর্থ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আরেকটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে এসএলআর। এসএলআর হচ্ছে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। এটা কি হয়, আমরা যদি গুগল সার্চ করো, যে কোনো সময় দেখতে পাবে যে এসএলআর রেট কত, এগুলো কিন্তু পরিবর্তিত হয়ে থাকে। এই এসএলআর জিনিসটা 1949-এ যখন ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন, ব্যাংক রেগুলেশন অ্যাক্ট 1949 পাস করা হয়েছিল, সেটা অনুযায়ী বলা হয় যে প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ তরল অ্যাসেট বা লিকুইড অ্যাসেট রাখতে হবে রিজার্ভ ব্যাংকের কাছে। লিকুইড অ্যাসেটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয়, সেটা হচ্ছে গোল্ড বা সোনা, যেটা আরবিআই তে রাখতে হয়। এটাকে বলা হয় বিধিসম্মত তরলীকরণের অনুপাত, বা বলা হয় স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। এবার বলবে, স্যার গোল্ড কেন, অন্য কোনো জিনিস কেন নয়? হোয়াই গোল্ড, অন্য কোনো জিনিস কেন নয়? বলতো, গোল্ড কেন, কেন গোল্ড? ডায়মন্ড নয় কেন, প্ল্যাটিনাম নয় কেন, লোহা কারণ নয় কেন? গোল্ডের দাম সবসময় বাড়তে থাকে সেই কারণে। গোল্ডের দাম সবসময় বাড়তে থাকে, তো গোল্ডের চেয়ে প্ল্যাটিনামের দাম তো বেশি, ডায়মন্ডের দাম তো আরো বেশি। স্যার ডায়মন্ড রাখতে গোল্ড পারতো। মানে ইন্টারন্যাশনালি পৃথিবীর সব জায়গাতেই অ্যাকসেপ্টেবল কেনা বেচা হয়। ওকে, আরেকটা কারণ, এটা মেন কারণ, আরেকটা কারণ, এর গোলটা সবাই ইউজ করে, তাই জন্য কি? ওটাই তো বললো ও, যেটা শাশ্বতী বললো সেম কথা, যে ইন্টারন্যাশনাল মার্কেট সমস্ত দেশ গোল্ডটা অ্যাকসেপ্ট করে। এক নম্বর, এটা সবচেয়ে বড়, এটাই কারণ। আরেকটা কারণ কি, খুব সিম্পল কারণ, সবাই জানে। কেন আমরা সোনার মানে বাড়িতে সোনার জিনিস তৈরি করে রাখি? মেয়েরা কেন বেশি সোনার জিনিস তৈরি করে রাখে? দেখতে ভালো লাগে বলে, প্রপার্টি পড়তে ওটাও ভালো একটা লাগে। ইনভেস্টমেন্ট টাইপের, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। অসময়ে ওটা আচ্ছা, লাগবে কাজে, কোনো দরকার পড়লে। হ্যাঁ, অসময়ে এটা কাজে লাগবে সেই জন্য। সে অসময়ে তো তুমি তো অন্য কিছু রাখতে পারো, সেটা গোল্ড কেন ক্ষয় সব? হয় না। এক্স্যাক্টলি, এটা সেকেন্ড কারণ, যে গোল্ড তুমি যদি 10 গ্রাম গোল্ড রাখো, 10 বছর পর, 15 বছর, 20 বছর পরে 10 গ্রাম গোল্ডই থাকবে। ভ্যালুয়েশনটা বাড়বে। হুম, কি বাড়বে? ভ্যালুয়েশন মানে ওর যে প্রাইসিং, মানে হুম, আমি 10,000 টাকা দিয়ে যদি 10 গ্রাম গোল্ড যদি মানে 2000 সালে 10 টাকা মানে
সরি 10 গ্রাম গোল্ড যদি 2000 সালে 10,000 টাকায় কিনি, আর হুম এখন যদি প্রেজেন্ট সেই সেম 10টা মানে 10 গ্রাম একটা কি বলবো ওই যেটা গোল্ডের যেটা হয়, তো ওই হুম। মানে ওইটার এখন প্রেজেন্ট মার্কেট ভ্যালু তো তার ভ্যালুয়েশনটা তো অনেকটাই। তো কোন এটাই তো জিনিসের দাম বাড়ে না বলো তো ইয়ারের সাথে সাথে? বাড়াতে ব্যাপার না, বাড়ে তো সব ইয়ারের জিনিস। সাথে সাথে স্যার কি বলবো সবারই মানে বাড়ে। গোল্ড এমন একটা জিনিস এর তো মানে কি বলবো এটা সহজে নষ্ট হয় না সব জায়গায় এর মানে এক্স্যাক্টলি অ্যাকসেপ্টেন্সটা তো এই দুটো কারণ, বাকি কিছু না যে গোল্ডের দাম বাড়ে বলে গোল্ড রাখি সেটা কিন্তু না। দুটোই কারণ, যে গোল্ড সব জায়গায় অ্যাকসেপ্ট হয় আর গোল্ড সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। এই দুটো কারণ, বাকি কোনো কারণ। ওকে, যে গোল্ডের দাম বাড়ে সেই জায়গায় ডায়মন্ডের দাম বাড়ে না, এগুলো কিছু কথা নেই, দাম প্রত্যেকটা জিনিসেরই বাড়ে। ওকে, অর্থাৎ সেই কারণে দেখো, গভর্নমেন্টকে কি করতে হয়, প্রত্যেক ব্যাংকে কি করতে হয়, তার একটা সোনা আরবিআই এর কাছে জমা রাখতে হয়। সে আইদার গোল্ড রাখতে পারে অথবা মার্কিন ইউএস ডলারও রাখতে পারে, যদিও গোল্ডটাকে আমরা সব থেকে বেশি অ্যাকসেপ্ট করে রাখি। নেক্সট পদ্ধতি সেটা হচ্ছে আমাদের রেপো রেট আর রিভার্স রেপো রেট। রেপো রেট আর রিভার্স রেপো রেট হচ্ছে যে অনেক সময় কি হয়, যে ব্যাংক শর্ট টার্মের জন্য, কম টার্মের জন্য, কম সময়ের জন্য রিজার্ভ ব্যাংকের কাছে লোন নিয়ে থাকে। তাহলে কম সময়ের জন্য ব্যাংকগুলো যে সুদের হারে রিজার্ভ ব্যাংকের কাছে টাকা ধার নিয়ে থাকে তাকে বলা হয় রেপো রেট। তাহলে রেপো রেট আর ব্যাংক রেটের মধ্যে তাহলে পার্থক্য কিছুই নেই। দেখো, ব্যাংক রেট আর রেপো রেটের মধ্যে কোনো পার্থক্য নেই, একটাই পার্থক্য, শর্ট টার্মের বা কম সময়ের ব্যাংক রেটকেই আমরা রেপো রেট বলবো। যে কম টার্মে আমি যদি যে ব্যাংক রেটটা হচ্ছে সেটাকেই আমরা রেপো রেট বলবো। তাহলে ব্যাংক রেট রেপো রেট কিন্তু আলাদাভাবে কিছুই না। তাহলে ব্যাংকগুলি যদি অতিরিক্ত অল্প অল্প সময়ের কাছে রাখে তাকে বলা হয়। এবার যদি উল্টো হয়, ব্যাংক টাকা ধার নিল, ব্যাংক টাকা যখন রিজার্ভ ব্যাংকের কাছে টাকা ধার নেবে তখন সেই ব্যাংককে ইন্টারেস্ট দিতে হবে। উল্টো যদি হয়, যে ব্যাংক যদি তার অতিরিক্ত টাকা শর্ট টার্মের জন্য রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখে, রিজার্ভ ব্যাংকের কাছে সে টাকা জমা রাখতে পারে, তখন কি হয়, রিজার্ভ ব্যাংক সেই ব্যাংকে কিছুটা ইন্টারেস্ট দিয়ে থাকে, সেই ইন্টারেস্টকে বলা হয় রিভার্স রেপো রেট। তাহলে ব্যাংক রেট আর রেপো রেট কিন্তু অনেকটাই সেম, একই, একটা শর্ট টার্ম আর এটা লং টার্মের জন্য। আর রিভার্স রেপো রেট হচ্ছে তার উল্টো, যে সুদের হারে রিজার্ভ ব্যাংকে টাকা জমা রাখা হয় তাকে রিভার্স রেপো রেট বলে। ওকে, তাহলে রেপো রেট আর রিভার্স রেপো রেটের হার যদি বাড়ে তাহলে বাজারে অর্থের যোগান কমবে আর বাড়বে। সেম ভাবে যদি দেখো রেপো রেট বাড়ে, যেমন ব্যাংক রেট বাড়লে কি হয়, বাজারে অর্থের যোগান কমে, আর ব্যাংক রেট যদি কমে তাহলে বাজারে অর্থের যোগান বাড়বে। সেম ভাবে দেখো এখানেও সেম ক্রাইটেরিয়াই ফলো করছে। ওকে, তাহলে এই তিনটে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন ব্যাংক রেটের ব্যাংকে বাজারে অর্থের নিয়ন্ত্রণ করতে পারি। এবার হচ্ছে একটা জিনিস হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হলো একটা পদ্ধতি যার মাধ্যমে ক্ষুদ্র এবং সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছে, ইনভেস্টর রয়েছে, তারা মুদ্রার বাজারে বিনিয়োগ করতে পারে, ইনভেস্ট করতে পারে। যে যারা ইনভেস্ট করবে তারা সবসময় বড় শিল্পপতি হবে সেটা কিন্তু নয়, যে কোনো ব্যক্তি যাতে বাজারে ইনভেস্ট করতে পারে বা বিনিয়োগ করতে পারে, সেই জন্য মিউচুয়াল ফান্ড এসেছে আমাদের কাছে। এর ফলে কি হয়, বিনিয়োগকারীরা যে প্রফিটটা হয় সরাসরি নিজেরা নিতে পারে। দেখবে অনেকে দেখবে কি হয়, এখন বর্তমানে এসআইপি করছে, এই এসআইপি কিন্তু এক ধরনের মিউচুয়াল ফান্ড। কি হয় এখানে দেখো, নির্দিষ্টতা হয় তাই এখানে রিস্ক থাকে কিন্তু লাভের পরিমাণ বেশি থাকে। প্রথমের দিকে এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো, পরে এটাকে সুযোগ দেওয়া হতো না, কিন্তু বর্তমানে এখানে সবাই ইনভেস্ট করতে শুরু করে। 1992 থেকে 1992 সাল থেকে রিজার্ভ ব্যাংকও এখানে মিউচুয়াল ফান্ড চালু করে। আমি একটু মিউচুয়াল ফান্ডটা কি একটু আলাদা করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার হ্যাঁ বলো। স্যার হুম হুম স্যার বলছি যে ওই এসআইপি যেটা আছে হুম। ওইটা কি ওই ডেলি ট্রেডিং যেটা হয় মানে সকালে কিনে সন্ধ্যায় বিক্রি, ওটা কি একই নাকি মিউচুয়াল ফান্ড মানে এটা মানে কমপ্লিটলি ডিফারেন্ট একটা সেক্টর, মানে এসআইপি তে তো
এসআইপি তে মানে আমি যতদূর জানি এসআইপি তে একটা মিনিমাম অ্যামাউন্ট আই থিঙ্ক মানে 500 বা এরকম সামথিং দিয়ে একটা অ্যামাউন্ট ওই মাসে মাসে একটা অ্যাকাউন্ট থেকে কেটে গিয়ে মানে জমা হয়, মানে একটা ওই মিউচুয়াল ফান্ড বা কিছুতে একটা জমা হয়। তো এই দুটো কি কমপ্লিটলি আলাদা সেক্টর নাকি একই সেক্টর, মানে এসআইপি আর আপনার ডেলি ট্রেডিং? ওকে, ভেরি গুড কোশ্চেন। কেউ অ্যান্সার দিবে? কোশ্চেনটা যে করলো কোনো অ্যান্সার কেউ দেবে? এসআইপি আর ডেলি ট্রেডিং তো আলাদা। স্যার আলাদা সেক্টর। আচ্ছা দেখো, আমি একটু এক্সপ্লেন করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আলাদা না একই তোমরা নিজেরাই বলবে, আমি উত্তরটা দেবো না, অ্যান্সার তোমরা দেবে। দেখো, এটা হচ্ছে আমাদের শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে কি হয়, বিভিন্ন বিভিন্ন কোম্পানি আছে, তারা তাদের শেয়ার ইনক্লুড করে থাকে। যেমন টাটা রয়েছে, আমাদের রিলায়েন্স রয়েছে, তারপর আমাদের হচ্ছে আদিত্য আদানি বিড়লা আছে। রয়েছে, প্রচুর এরকম বড় বড়, জিও রয়েছে, প্রত্যেক এরকম বড় বড় কোম্পানি তাদের শেয়ার এখানে রয়েছে। তাহলে সেই কোম্পানির শেয়ার গুলো থাকায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন শেয়ার এখানে রয়েছে। এখান থেকে যে আমরা ইনভেস্টার, আমি তুমি যে কেউ ব্যক্তি শেয়ার মার্কেটে গিয়ে এই শেয়ারের উপর ইনভেস্ট করতে পারি। ডাইরেক্ট শেয়ার মার্কেটে আমরা গেলাম, ইনভেস্ট করলাম। তাহলে কোম্পানির এই শেয়ারটা যদি লাভ করে থাকে, তাহলে তার লাভের পার্সেন্টেজ সরাসরি তোমার পকেটে এসেই কিন্তু ঢুকবে। কিন্তু কোম্পানিটা যদি লস করে, তোমার পুরো টাকাটাও কিন্তু ডুবে যেতে পারে। তাহলে এখানে তুমি হাই প্রফিট পাচ্ছ, হাই লসও পাচ্ছ। এটা হচ্ছে শেয়ার মার্কেটের কাজ। এবার তুমি জানো না যে কোন কোম্পানি ভালো লস করতে পারে বা লাভ করতে পারে, সেই জন্য তুমি গেলে কোথায়, একটা ব্যাংকে গেলে। ঠিক আছে, ব্যাংক গেলে, সেটা এসবিআই তে গেলে, তুমি এসবিআই তে অ্যাকাউন্ট রয়েছে, এসবিআই তে তুমি গেলে, দিয়ে তুমি এসবিআই তে গিয়ে বললে যে আপনি আমার হয়ে টাকাটা এখানে ইনভেস্ট করুন। ওকে, ব্যাংক বললো ঠিক আছে আমি ইনভেস্ট করছি, তাহলে এখান থেকে যে প্রফিটটা হবে, যে আমি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করব, এখান থেকে যে প্রফিটটা হবে, যদি 100 টাকা প্রফিট হয়, আমাকে 10 টাকা দিতে হবে, বাকি 90 টাকা আমি আপনাকে ফেরত দেব। ওকে, কিন্তু যদি লস হয়, সেই লসটাও কিন্তু আপনাকেই বেয়ার করতে হবে, আমিও করব, আপনাকেও করতে হবে। তাহলে বলবে যে এখানেও লসটাও আমি বেয়ার করছি, লাভটাও বেয়ার করছি, এখানেও আমাকে লসটা বেয়ার করতে হচ্ছে, লাভটাও বেয়ার করতে হচ্ছে। তাহলে আমার এখানে লাভ, তাহলে আমার এখানে প্রফিটটা কি হলো? তাহলে আমার এখানে প্রফিটটা কি হলো? ভেবে দেখো, একটা এসবিআই বা একটা বড় ব্যাংক ইনভেস্ট যেখানে করবে, নিশ্চয়ই তারা জেনে শুনে বা মার্কেট রিসার্চ করে ইনভেস্ট করবে, যেখানে সেখানে করবে না। কিন্তু তোমার এতটা কি আইডিয়া রয়েছে যে কোন শেয়ার বা কোন কোম্পানি লাভ করবে, সেটা তুমি জানতে পারবে? তাহলে এখানে মিউচুয়াল ফান্ড এই কাজটা, অর্থাৎ কোনো ব্যাংকের মাধ্যমে তুমি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, সেটাকেই আমাদের বলা হয় মিউচুয়াল ফান্ড। ওকে, আর তুমি যদি সরাসরি শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, সেটা তুমি একদম ডাইরেক্টলি শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্টার হচ্ছ। এবার তাহলে আমাদের যে কোশ্চেন একটু আগে জিজ্ঞেস করলো, কেউ একজন জিজ্ঞেস করলে যে এই আমি স্যার ট্রেডিং, এই যে ট্রেডিং এর ব্যাপারটা আর মিউচুয়াল ফান্ড, এটা এসআইপি, আর এই যে ব্যাংক যেটাকে দিচ্ছে, ব্যাংক এই কারণে তোমার অ্যাকাউন্ট থেকে প্রতি বছর বা প্রতি মাসে 500 টাকা করে কাটছে, দিয়ে এখানে ইনভেস্ট করছে। ওকে, এটাকেই এসআইপি বলা হচ্ছে। এবার আমাকে বলো দুটো আলাদা না একই? এবার আমাকে বলো দুটো আলাদা না, আলাদা সেক্টর না একই সেক্টর? স্যার দুটো একই সেক্টর, কিন্তু মিউচুয়াল ফান্ড যেটা এটা ওই মিডিল ম্যানের মতো কাজ করে, আর ডেলি ট্রেডিং যেটা হয় এটা একদম মানে ডিরেক্টলি। একদম, ডেলি ট্রেডিং মানে তুমি নিজে থেকে ডাইরেক্ট শেয়ার মার্কেট বা কোম্পানিতে ইনভেস্ট করছো, মানে ডাইরেক্ট শেয়ার মার্কেটে তুমি ইনভেস্ট করছো, আর এসআইপি থ্রু মিউচুয়াল ফান্ড বা থ্রু ব্যাংক হচ্ছে। তাহলে দুটো কাজ হচ্ছে একই জায়গাতে, শুধু ভায়াটা চেঞ্জ হচ্ছে। মানে তুমি কোনো একটা প্রোডাক্ট ফ্লিপকার্ট থেকে কিনলেও যেই সেলারের কাছ থেকে কিনছো, একই লোক দিয়ে একই জিনিস পাবে, অ্যামাজন থেকে কিনলেও একই জিনিস পাবে, কারণ সেলার তো সেম, সেই স্যামসাং এরই ফোন পাবে। বোঝাতে পারলাম প্রত্যেককে পার্থক্য? স্যার তো যে কেউ সাধারণ মানুষ এরকম ইনভেস্ট করতে পারে মানে ব্যাংকের কেন থ্রু দিয়ে? পারবে না? কেন পারবে না? একটা অ্যাপ খুলে নিবে, কি সব অ্যাপ আছে আমি ঠিক জানি না, এগুলো আমাকে বোঝানোর প্রচুর চেষ্টা করে অনেকে, আমি বুঝতেও চাই না। এরকম মোটামুটি কিছু নয়, তুমি অ্যাকাউন্ট খুলবে, দিয়ে তোমার ব্যাংক অ্যাকাউন্টের থেকে ওখানে ইনভেস্ট করে দিবে,
ইনভেস্ট করে দিয়ে তোমার কি সব স্যার, কল আমি হয়। শুনেছি বোধহয় করেছি তো এসবিআই তে বলে ডিমার্টে অ্যাকাউন্ট খুললে ওরা বোধহয় মানে মার্কেটে ইনভেস্ট করে। আমি ঠিক এটা জানি তুমি, না। হ্যাঁ ওগুলো এসআইপি তে করতে পারে, বা তুমি এমনি যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে, কি সব অ্যাপ আছে জানি না, ওটা তুমি ডাইরেক্ট নিজেও করতে পারো। আর তুমি হ্যাঁ যদি না স্যার, জেনে ডেলি করো, ট্রেডিংটা কোয়াইট রিস্কি। ওগুলো অবশ্যই ওরকম অনেক প্রচুর স্যার, প্রচুর আছে। মার্কেট সম্পর্কে যারা মোটামুটি যাদের মানে যারা সারাক্ষণ বিজনেস চ্যানেল দেখে, তারা মোটামুটি ঠিকঠাকই জানে যে তারা বুঝতে পারে সকালে এখানে ইনভেস্ট অনেক। করলে। হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি এটাই, যদি আইডিয়া না থাকে তুমি লস খেয়েই বসে যাও। যেমন এই তোমাদের ওই ব্যাংকে যে ঢুকে করলে তো লস হওয়ার কথা নেই, কারণ ব্যাংক কি, তো জেনে বুঝেই করবে, ইনভেস্ট করবে। হ্যাঁ তুমি যদি এই অ্যাপগুলোর মাধ্যমে করো, সেখানে তুমি ব্যাংক থেকে টাকাটা দিচ্ছ, ব্যাংক তো ইনভেস্ট করছে না। তুমি যদি এসআইপি করো, সেখানে ব্যাংক তোমার হয়ে ইনভেস্ট করছে। তুমি যদি এই অ্যাপগুলো ডেলি ট্রেডিং অ্যাপ করো, সেখান থেকে তুমি যে পেমেন্টটা করবে তুমি ব্যাংক থেকে করছো, কিন্তু তার জন্য তো ব্যাংক লায়াবিলিটি নয়। সাপোজ তুমি আজকে হচ্ছে কোনো একটা জিনিস কিনতে গেছো, যে হন্ডার গাড়ি কিনতে গেছো, যে সেখানে যে তুমি অনলাইন পেমেন্ট করলে 60,000 টাকা বা 70,000 টাকা পেমেন্ট করলে, এবার দেখলে গাড়িটা হচ্ছে হন্ডার আছে কিন্তু ভেতরে লুনার মেশিন দিয়ে দিয়েছে, তাহলে এর জন্য যে ঠকে গেলে, এর জন্য কি ব্যাংক লায়াবেল না তুমি লায়াবেল? ব্যাংক কি তার দায়িত্ব নেবে শিউলি? না স্যার। তাহলে এখানেও ব্যাপারটা সেরকম। ঠিক আছে, আচ্ছা। তো এখানেই মিউচুয়াল ফান্ডের লাভাংশ ঠিক করা হয় ন্যাব, যেটা হচ্ছে নিট অ্যাসেট ভ্যালুর দ্বারা, মানে যেই অ্যাসেট ভ্যালুর উপর তুমি ইনভেস্ট করছো সেটার ভিত্তিতে এটা করা হয়। বর্তমানে মুদ্রার বাজারে কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো মার্কেটকে কন্ট্রোল করে, যেমন হচ্ছে আইবিপিসিএস, যেটা হচ্ছে ইন্টার ব্যাংক পার্টিসিপেশন সার্টিফিকেট। আমি বলেছিলাম যে দুটো ব্যাংকের মধ্যে যখন ইনভেস্ট হয়ে থাকে বা টাকা ইনভেস্ট হয়ে থাকে, সেগুলো আমাদের এর মাধ্যমে এগুলো কন্ট্রোল হয়। সিকিউরিটির মাধ্যমে ঋণ যেগুলো হয়, সেগুলো সিকিউরিটিজ ডেপ্ট থাকে, যে সিকিউরিটি অর্থ টাকা দিয়ে ডেপ্ট থাকে, সেগুলো কাজ হয়। কল অপশনস অর পুট অপশনস, এই যে ফোনের মাধ্যমে আমরা যে ইনভেস্ট করি, মানে থ্রু দা ইন্টারনেট আমরা করতে পারি। ফাইন্যান্সিয়াল ফিউচার্স, ভবিষ্যতের জন্য আমরা অর্থ সংগ্রহ করতে পারি, যেগুলো আমাদের মুদ্রার বাজারে নিয়ন্ত্রণ করে। তুমি যদি বেশি স্টোর করো বা বেশি সেভিংস করো, তাহলে সেইভাবে তোমার ফাইন্যান্সিয়াল ফিউচার। এই যে ফরওয়ার্ড রেট এগ্রিমেন্টস, যেগুলো ভবিষ্যৎ হারের চুক্তি, কিছু সোয়াপস হয়ে থাকে, এগুলো আমাদের ডিসাইড করে। আর যেটা সিবিএলও, যেটা হচ্ছে কোলাটেরালাইজ বরোয়িং অ্যান্ড লেন্ডিং অর্গানাইজেশন, যেটা হচ্ছে সমান্তরাল ঋণ দান এবং ঋণ গ্রহণ, এই যে যেটাকে হাতিয়ার করে আমাদের ওই যে 1991 সালে স্ক্যামটা হয়েছিল, যে তুমি এক জায়গা থেকে ধার নিয়ে আরেক জায়গায় ধার শোধ করছো, দিয়ে নিজেরটা চালাচ্ছ। একজনের কাছ থেকে 10 টাকা ধার নিলে, পরের জনের কাছ থেকে 15 টাকা ধার নিয়ে তাকে 10 টাকা ফেরত দিয়ে 5 টাকা নিজে খেয়ে নিল। আবার আরেকজনের কাছ থেকে 20 টাকা ধার নিয়ে 15 টাকা তাকে দিয়ে 5 টাকা খেয়ে নিল। তাহলে এইভাবে করতে করতে কি তুমি ধারটাকে বাড়াতে, সেগুলোকে সমান্তরাল ঋণদান বা যেটাকে কোলাটেরালাইজ বরোয়িং অ্যান্ড লেন্ডিং অব্লিগেশনস বলা হয়। আচ্ছা, সোয়াপসটা কি? সোয়াপসটা হচ্ছে তুমি যে ইনভেস্টটা করছো, যে বিভিন্ন কার্ডের মাধ্যমে যে ইনভেস্ট গুলো করা হয়, সেগুলো হচ্ছে সোয়াপস। মানে তুমি ধরো কি করলে, একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তুমি একটা কিনলে, তোমার দেখাচ্ছি এক সেকেন্ড। সাপোজ তুমি একটা রিলায়েন্সের শেয়ার কিনলে, একটা, আরেকটা দেখতে পাচ্ছ টাটার শেয়ার, আর একটা হচ্ছে আম্বানির, তোমার ধরো যে আদিত্য বিড়লার শেয়ার। তাহলে এখানে শেয়ারে ইনভেস্ট করার জন্য তোমার কাছে এই তিনটে শেয়ারই আছে, এর দাম 10 টাকা, এর দাম 20 টাকা, এর দাম 15 টাকা। এবার তুমি কি করলে, যে তোমার এই মুহূর্তে রিলায়েন্সের শেয়ার তোমার লস করছে, বা এখানে টাকাটা তোমার, এখানে তোমার যদি আম্বানি এখন হয়তো লাভ করবে, তুমি ভাবছো যে আদিত্য বিড়লা লাভ করবে, তুমি কি করলে এই শেয়ারটাকে ছেড়ে দিয়ে এর টাকাটা এখানে ইনভেস্ট করলে। তাহলে এই যে জিনিসটা, এরপর আবার তোমার যদি মনে হয় যে আম্বানিটা এখন লস করছে, তার কিছুটা শেয়ার ছেড়ে দিয়ে তুমি টাটা ইনভেস্ট করবে। আবার যখন দেখবে রিলায়েন্স হচ্ছে লাভ করছে, তখন তুমি আবার এই আম্বানিটাকে ছেড়ে দিয়ে রিলায়েন্সকে কিনে নিলে। তার মানে তোমার যে শেয়ার গুলো একটা আরেকটার সঙ্গে কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, সোয়াপস হচ্ছে। এটাকেই বলা হচ্ছে আমাদের সোয়াপস। মানে বিভিন্ন শেয়ার একটা আরেক জায়গাটার মধ্যে যখন হস্তান্তর হতে থাকে, সেটাকে সোয়াপস বলা হয়।
ঠিক আছে? এর মধ্যে প্রত্যেকটা ট্রানজেকশনের সময় যে মিডল থাকবে বা যেখানে তুমি ইনভেস্ট করবে, একটা তো প্রফিট তুমি আর্ন করবে, সেইভাবে তোমার ক্যাপিটাল ফর্ম। বোঝা গেছে এবার? এবার হচ্ছে আমাদের মূলধন মার্কেট বা ক্যাপিটাল মার্কেট, যেটাকে আমরা ভাগ করতে পারি গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ, ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস। তো এগুলোর মধ্যে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। দেখো, সেটাকে আমরা এখানে আরেকটা সুন্দরভাবে ভাগ করেছি ক্যাপিটাল মার্কেটকে। মেন প্লেয়ার, সিকিউরিটি মার্কেট, ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এইভাবে আমরা ভাগ করেছি। এবার এখানে আমরা একটু ভালো করে এগুলো সম্পর্কে ডিসকাস করব। যে ক্যাপিটাল মার্কেটের যে মূল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে 1 বছরের বেশি সময়সীমা হবে, এবং মানি মার্কেটের ক্ষেত্রে এই সময়সীমা 1 বছরের কম হয়। আমরা বেসিক ডিফারেন্স প্রথমেই পড়েছিলাম ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেটের মধ্যে পার্থক্য। যদি 1 বছরের বেশি হয় তাহলে ক্যাপিটাল মার্কেট হবে, 1 বছরের কম হলে মানি মার্কেট হবে। তাহলে ক্যাপিটাল মার্কেট ডিলস উইথ দ্য লং ফাইন্যান্সিয়াল টার্ম মোর দেন 365 ডেজ, 365 দিনের বেশি হলে তাহলে আমরা সেখানে ক্যাপিটাল মার্কেট আমাদের সেখানে কাজ করবে। তাহলে ইট ইনক্লুড অল ফেসিলিটিস, এর মধ্যে সমস্ত কিছু ফেসিলিটিস ইনক্লুডেড থাকে, and institutional arrangement and availing borrowings and lending of terms ইনক্লুডিং মিডিয়াম টার্ম। তার মধ্যে লং টার্ম এবং মিডিয়াম টার্মের ক্ষেত্রে বরোয়িংস মানে ধার নেওয়া, আর বড় মানে ধার নেওয়া, আর লেন্ডিং দেয়ার ফান্ড আমরা মিডিয়াম আর লং টার্মের ক্ষেত্রে করতে পারি। লং টার্ম ফান্ড কি করে? রেজড আইদার অফ বরোয়িং, আমরা যদি ঋণ নিয়ে থাকি তাহলে লং টার্মের ক্ষেত্রে আমরা বড় করি, আর সার্টেন ইনস্ট্রুমেন্ট ফর দ্য ইস্যুইং সিকিউরিটিস। সিকিউরিটি বলতে কি? সিকিউরিটি বলতে এখানে হয় ওই যে বন্ডের কথা বলা হচ্ছে, যে আমি একটা ঋণপত্র দিয়ে দিলাম, যে আমি তোমাকে একটা পেপারস দিলাম, সেই পেপারসে বললাম যে 5 বছর পরে আমি তোমাকে 5% রেটে এত টাকা দেবো, তুমি এখন আমাকে 10,000 টাকা দাও, 5 বছর পরে আমি তোমাকে 15,000 টাকা দেবো। তাহলে সেগুলোকে আমাদের সিকিউরিটিস বলা হয়। তাহলে এইভাবে আমরা একটা লং টার্ম ফান্ড তৈরি করতে পারি। তাহলে 10 বছরের জন্য আমরা হিউজ পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করে তৈরি করতে পারি। The Indian capital market is broadly divided into industrial securities market and gift edged market. দুটো ভাগে ভাগ হয়, একটা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেট আর একটা হচ্ছে গিল্ড এজড মার্কেট। তো দুটো কি আমরা আলাদা আলাদা, গিল্ড এজড মার্কেট আর ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেট কি আমরা এক্সপ্লেন করছি। দেখো, প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, মানে যেটাকে শিল্প মার্কেট বলা হয়। ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেট রেফার্স টু দ্য মার্কেট which deals with the equalities and debenture of the corporates, মানে যেসব বাণিজ্যিক সংস্থা রয়েছে তাদের মধ্যে যে ইকুয়ালিটিস রয়েছে, সমতা রয়েছে, এবং ডিবেঞ্চার যেটাকে শেয়ার রয়েছে, সেইগুলো নিয়ে এরা আলোচনা করে। ইট ইজ ফার্দার ডিভাইডেড ইনটু প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট মানে যেখান থেকে সরাসরি ইনভেস্ট হয়, যারা তৈরি করে, আর সেকেন্ডারি মার্কেট যারা তৈরি করা জিনিসকে আবার বিক্রি করে। যেমন ধরো, এই যে আমাদের যদি বলি যে মোবাইল ফোনটাই বলি, মোবাইল ফোন কিন্তু প্রাইমারির মধ্যে পড়ে না, সেকেন্ডারির মধ্যে পড়ে। তার কারণ কি? মোবাইল ফোনের মধ্যে যে ব্যাটারি তৈরি হচ্ছে সেটা তো সেই কোম্পানি তৈরি করছে না, সেটা কোনো একটা অন্যান্য কোম্পানি থেকে আসছে। যে তারপর ধর এইবার হচ্ছে, যেমন ধরো স্যামসাং এর ফোনে সোনির ক্যামেরা ইউজ করা, তাহলে ক্যামেরাটা সোনি তৈরি করছে, আর ক্যামেরার যে ফোনটা সেটা স্যামসাং তৈরি করছে। তাহলে একটা জিনিস, প্রাইমারি মার্কেট মানে কি? যার তৈরি করা প্রোডাক্ট সেখানেই বিক্রি হবে, মানে সেই বিক্রি করবে, আর তাদের তৈরি করা জিনিস অ্যাসেম্বল করে যখন আরেকটা মার্কেট বিক্রি করে, সেটাকে আমরা সেকেন্ডারি মার্কেট বলে থাকি। তার প্রাইমারি মধ্যে সেগুলো মার্কেটের এক্সাম্পল কি হবে? বলো। প্রাইমারি প্রাইমারি মার্কেট এক্সাম্পল আমরা হচ্ছে বলতে পারি, তোমার ধরো প্রাইমারি মার্কেটের মধ্যে কি বলতে পারি, কুরকুরে বলতে পারি, লেস বলতে পারি। হ্যাঁ, সেটা হয়ে যাবে একদম। এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে এসে যে আলু করে লেস, কুরকুরে হতে পারে। তারপর তোমার ধরো অনেক জিনিসই হবে না কেন তোমার। জামা কাপড়। হ্যাঁ, জামা কাপড় হবে একদম, জামা কাপড়, ক্লোদিং হবে একদম, অবভিয়াসলি ক্লোদিং হবে, যেগুলো আমাদের প্রাইমারি মার্কেটের মধ্যে পড়বে একদম, মানে যেগুলো আমরা সরাসরি তৈরি করতে পারি আর কি।
The primary market deals with the new securities that are the securities which are not previously available and are offered to the investing people for the first time. It is the market of raising fresh capital. এটা হচ্ছে রেজিং করে ফ্রেশ ক্যাপিটাল ইন দ্য ফর্ম অফ শেয়ার এন্ড ডিবেঞ্চার. It provided issuing company with additional funds of starting a new enterprise for either expansion or diversification existing one, that is contribution of company financing is direct. The new offerings of companies are became made as a initial public offering, যেটাকে আইপিও বলা হয়ে থাকে. ইনিশিয়াল পাবলিক মানে তুমি যখন কোনো একটা জিনিস ওপেন করতে যাবে বা অ্যাকাউন্ট ওপেন করতে যাবে বা জিনিসটা খুলতে যাবে বা এই প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে কি হয়, তোমাকে কি হয় প্রথমে ইনভেস্ট করে তুলতে হবে. তারপর তুমি যে বিস্কিট কারখানা করবে, তাহলে সেখানে তোমাকে একটা ইনভেস্টটা প্রাইমারিলি করতে হবে. ইনিশিয়াল পাবলিক অফারিং থাকবে, আইপিও আর রাইট ইস্যু থাকবে. রাইট ইস্যু মানে তার উপর অধিকার, যে আমি এটা তৈরি করেছি, আমার উপরের অধিকার রয়েছে, যেটাকে আমরা এই কপিরাইটের মতো বলে থাকি. ওকে, সেকেন্ডারি মার্কেটকে আমরা জেনারেলি বলি স্টক মার্কেট. স্টক মার্কেটের মধ্যে আমরা যে আগে কোনো একটা কোম্পানি কাজ করছে, সেকেন্ডারি মার্কেট আর স্টক মার্কেট ইজ বাইং অর সেলিং সিকিউরিটিজ ফর দ্য এক্সিস্টিং কোম্পানি. যেসব কোম্পানি রয়েছে তাদের এক্সিস্টিং শেয়ার গুলোকে কেনা বেচা করতে পারি. দ্য স্টক এক্সচেঞ্জ আর এক্সক্লুসিভ সেন্টার ফর ট্রেডিং সিকিউরিটিজ. ইট ইজ এ সেন্সিটিভ ব্যারোমিটার রিফ্লেক্টস দ্য tendency of economy through the fluctuation of price of various securities. তাহলে এগুলো প্রচুর সবসময় শেয়ার, কোনো কোম্পানি যদি লাভ করে বা লস করে তাহলে সেই হিসেবে তার শেয়ারের দাম কম বেশি হতে থাকে. সেগুলো আমাদের সেকেন্ডারি মার্কেট বা স্টক মার্কেটের মধ্যে পড়ে, যার মধ্যে শেয়ার মার্কেটের মধ্যে বড় উদাহরণ. গিল্ট এজ মার্কেট কি? দ্য গিল্ট এজ মার্কেট ইজ রেফার্স টু এ মার্কেট ফর গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট সিকিউরিটি backed by the Reserve Bank of India. মানে যেসব কোম্পানিগুলো মার্কেট গভর্নমেন্ট এবং কিছু আধা সরকারি বাহিনী সাহায্য করে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে, সেগুলোকে বলা হয় গিল্ড এজ মার্কেট. যার মধ্যে বিক্রি হয় কি গভর্নমেন্ট সিকিউরিটিজ আর ট্রেডেবল ডেট ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট ফর মিটিং অফ ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট. গভর্নমেন্টের যখন টাকার প্রয়োজন হয় তখন কি হয়, এই যে গিল্ড এজ মার্কেটের মাধ্যমে টাকা তুলতে পারে. এবার তুমি যদি গভর্নমেন্টের কাছে টাকা রাখো তখন তোমার মনে হয় টাকাটা আমাদের সিকিউরড আছে, সেটা আমাদের গিল্ড এজ মার্কেট. তাহলে এর মধ্যে সবাই কিন্তু ঢুকতে পারবে. দ্য টার্ম গিল্ড এজ মিনস হচ্ছে অফ দ্য বেস্ট কোয়ালিটি, মানে সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা পাবে. দিস ইজ বিকজ গভর্নমেন্ট সিকিউরিটিজ ডু নট সাফার ফ্রম দ্য রিস্ক অফ ডিফল্ট, যে তোমার টাকাটা ডুবে যাবে না সেই রিস্কের মধ্যে থাকে না. and are highly liquid as they can easily sold in the market at the current price. যেহেতু গভর্নমেন্ট বন্ড, তার মানে এগুলো তুমি যখন খুশি তখন বিক্রি করে দিতে পারো অন্য কাউকে, তোমার প্রয়োজন মতো তুমি একটা সিকিউরিটিস কাউকে বিক্রি করে দিতে পারো. লোকে যে কিনবে তারও রিস্ক থাকবে না যে টাকাটা আমার ডুবে গেল মানে অন্য কোনো জায়গায় করলো. যেটা সব থেকে বড় কাজ হয় ওপেন মার্কেট অপারেশন অফ আরবিআই, রিজার্ভ ব্যাংকের খোলা বাজারি কার্যকলাপ বা ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে এটা হয়ে থাকে. ওপেন মার্কেট অপারেশন কি, যে তুমি গভর্নমেন্ট বললো যে আমি বলছি যে তোমরা ব্যাংকে টাকা রাখলে হচ্ছে তুমি 3.5% তোমরা ইন্টারেস্ট পাও. তুমি গভর্নমেন্ট সরাসরি রিজার্ভ ব্যাংকের মাধ্যমে বললো যে তোমরা যদি আমার কাছে গভর্নমেন্টের কাছে টাকা রাখো 5 বছরের জন্য আমি তোমাদের 4.5% দেবো. তাহলে প্রত্যেকে হলো সিকিউর যে হ্যাঁ গভর্নমেন্ট টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে, গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ডিপোজিট নিচ্ছে, সেটাকে আমরা ওপেন মার্কেট অপারেশন বলি, যেগুলো গিল্ড এজ মার্কেটের মধ্যে থাকে. এবার এখানে একটা জিনিস রয়েছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক. রেগুলেটরি ফ্রেমওয়ার্ক কি, যে ইন ইন্ডিয়া ভারতের মধ্যে কি হয়, দ্য ক্যাপিটাল মার্কেট ইজ রেগুলেটেড বাই দ্য ক্যাপিটাল মার্কেট ডিভিশন অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স আন্ডার দ্য মিনিস্টার অফ ফাইন্যান্স. তাহলে আমাদের যে ক্যাপিটাল মার্কেট হয় ভারতের ক্ষেত্রে, এই ক্যাপিটাল মার্কেটটা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট মিনিস্ট্রি অফ ফিনান্স বা অর্থ দপ্তর এটাকে অনেকটাই পরিচালনা বা কন্ট্রোল করে. This division is responsible formulating the policies related with the orderly growth and development of the security market, that is share, debenture and derives, as well as protecting of interest as well as the investor. তাহলে এগুলো কি হয়, আমাদের যারা শেয়ার বিক্রি করছে বা ডেট বিক্রি করছে, ডিবেঞ্চার বিক্রি করছে
বা ডিরাইভস বিক্রি করছে, যে প্রত্যেকটা যেগুলো আমাদের বিভিন্নভাবে ইনভেস্ট করছে সেগুলোকে প্রোটেক্ট করে। Framework is responsible for the institutional reform of the security market and also building regulatory and market instrument। যে আমাদের যে মার্কেটের যে ফ্রেমওয়ার্ক রয়েছে, সিকিউরিটি মার্কেট রয়েছে, সেগুলো আমাদের কন্ট্রোল বিল্ড করে রেগুলারলি, এবং মার্কেট ইনস্ট্রুমেন্ট, যেগুলো মার্কেট ইনস্ট্রুমেন্ট মানে আমরা বললাম এই যে রেপো রেট, রিভার্স রেপো রেট, তাহলে এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা কি করি, মার্কেট বা ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে কন্ট্রোল করতে পারি। এবার এখানে আমি একটু আগে যেটা বললাম, গভর্নমেন্ট এবং সিকিউরিটি ডিপোজিট, যেটাকে গিল্ট এজ মার্কেট, সেটাকে আমরা বাজার থেকে ঋণ গ্রহণ করার জন্য সরকারি এবং আধা সরকারি, অর্থাৎ গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট এজড একটা নির্ভরযোগ্য ইনস্ট্রুমেন্ট। খুবই নিরাপদ, কারণ এটা বহন করে থাকে কেন্দ্রীয় সরকার, তবে রাজ্য সরকারেরও সিকিউরিটি বহন করার ক্ষমতা রয়েছে। এটা কি হয়, সরকারি সিকিউরিটি একটা নির্দিষ্ট সময় পরে ম্যাচিওর হয়ে থাকে, এবং এটা খুবই নিরাপদ, কারণ কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে। এবার যেটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে নতুন প্রকাশের বাজার, যেটাকে নিউ ইস্যু মার্কেট। অর্থাৎ নতুন বা পুরানো কোম্পানি থেকে টাকা তুলতে গেলে সেই টাকা শেয়ার বাজার করে থাকে, এই জন্য শেয়ার বাজারকে নিউ ইস্যু মার্কেট বলা হয়। এটা আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গার মধ্যে ঢুকছে। শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট হয় দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিংস এর মাধ্যমে, আর একটা এসইও, সিজনাল ইকুয়ালিটি অফারিং এর মাধ্যমে। তাহলে দুটো পদ্ধতি কি কি? প্রথম, নতুন এই এর মাধ্যমে কি করা হয়, যে পাবলিক ইস্যু থ্রু প্রসপেক্টাস, মানে জনগণের কাছে দালালের দ্বারা প্রচার করা হয়। দালাল এসে বলবে যে এই কোম্পানিতে ইনভেস্ট করুন, তাহলে হচ্ছে আপনার হচ্ছে এত খুব লাভ হবে, তাহলে লোকের কাছে কাছে পৌঁছে দিতে হবে। তাহলে সেইভাবে আমরা পৌঁছে দিয়ে দালাল মানে দলিলের দ্বারা পাবলিক প্রসপেক্টার্স এর মাধ্যমে জনগণের কাছে প্রচার করা হবে, অ্যাড এর মাধ্যমে বিভিন্ন ভাবে। বিক্রির জন্য আবেদন করতে পারে কোনো কোম্পানি, হয়তো অ্যাড দিয়ে বললো যে এরকম ডাইরেক্ট একদম পেপারে বলো বা নিউজ পেপারে অ্যাড দিয়ে বললো যে অফার করছে সেল, যে আপনারা যদি এখানে করেন তাহলে অন্য কোম্পানি 50% দিলে আমরা 60% এতে দেবো। তাহলে অফার করতে পারে কোনো কোম্পানি। থ্রু দ্য প্লেসমেন্ট অফ সিকিউরিটিজ, প্রাইভেট প্লেসমেন্ট অ্যান্ড স্টক এক্সচেঞ্জ প্লেসিং। তাহলে এইভাবে কি হয়, আলাদা করে বিভিন্ন সিকিউরিটি বা পাবলিককে রিপ্লেসমেন্ট করতে পারে বা স্টক এক্সচেঞ্জে প্লেসিং করতে পারি। রাইট ইস্যু, অধিকার প্রকাশের দ্বারা, যে কেউ যদি তোমার প্রোডাক্ট কোনো জায়গায় বিক্রি করে, তখন সেই জায়গায় তুমি সেই জায়গায় রাইট ইস্যু করতে পারো। বোনাস শেয়ার প্রকাশের দ্বারা, ইস্যু অফ বোনাস শেয়ার, তুমি যদি শেয়ার করো, বোনাস শেয়ার ইস্যু করো তাহলে হবে। বুক বিল্ডিং, যেটাকে বুক বিল্ডিং হয় স্টক বাছাই। বুক বিল্ডিং মানে তুমি কোন কোন জিনিস নিয়ে জিনিসটা মানে তোমার হচ্ছে শেয়ার গুলো, যে একটা বিভিন্ন কোম্পানির একটা কোম্পানির 4-5টা কোম্পানির তুমি শেয়ার বেছে তুমি সেটাকে একটা স্টোর করতে পারো। তাহলে এইভাবে আমরা এই পদ্ধতিতে আমরা করি। পুরোনো পদ্ধতিতে, যেটাকে আমরা স্টক এক্সচেঞ্জ বলি, সব থেকে বড় শেয়ার বাজারের যেটা কাজকলাপ, সেটা স্টক এক্সচেঞ্জ বলা হয়। যে কি হয়, পুরোনো শেয়ার বা স্টক এক্সচেঞ্জ হলো একটা নির্দিষ্ট জায়গায় কেনা বেচা হয়, সেটাকে আমরা স্টক এক্সচেঞ্জ বলি। তাহলে স্টক এক্সচেঞ্জ মানে হলো যে একজন ব্যক্তি, কোনো ব্যক্তির একটি অংশ যেটি ভারতে গঠিত হয়েছে সিকিউরিটি লেনদেনের কাজ বা নিয়ন্ত্রণ করার জন্য। অর্থাৎ যেখানে তুমি কোনো কোম্পানির শেয়ারকে কিনতে বা বিক্রি করতে পারো, সেটাকেই আমরা স্টক এক্সচেঞ্জ বলে থাকি। দেখো এখানে ইংলিশে খুব ভালো করে এক্সপ্লেন করা আছে, এর পরিষ্কার ভাবে আমি এখানে বলছি। দেখো, A stock exchange is an organized market. Stock exchange কিন্তু organized market. Association of person of firms to the regulate and supervise all transactions, rules, regulation and standard practices to the governor, all market transaction, authorized stock brokers and a exchange of floor, which stock brokers on the authorized agents meet during fixed business hour to buy and sell securities. দেখো আমি এক্সপ্লেন করছি ইংলিশটা, যে স্টক এক্সচেঞ্জ কিন্তু সবসময় একটা অর্গানাইজড মার্কেটের মধ্যে, মানে যেটা রেগুলেটেড হয় বিভিন্ন আমাদের অর্গানাইজেশনের দ্বারা। এখানে কি হয়, পার্সন মানে লোকেরা, এখানে বিভিন্ন ফার্ম মানে বিভিন্ন কোম্পানি বা যারা কোনো জিনিস তৈরি করছে, সে ফার্ম গুলো যে তৈরি করা হয়
সেগুলো রেগুলেট এবং সুপারভাইজ করা হয়। রেগুলেট মানে কন্ট্রোল করা হয়, সুপারভাইজ মানে নজর রাখা হয় প্রত্যেকটা রুলস এর উপর, প্রত্যেকটা ট্রানজেকশনের উপর। বা যেসব ব্রোকার থাকে, অথরাইজ স্টক ব্রোকার মানে যারা হচ্ছে দালাল হয়ে থাকে, তারা যে কেউ এসে দালাল করলে হবে না, তাদেরকে পারমিশন নিয়ে দালাল হতে হবে এবং তারা প্রত্যেকটা জিনিস ট্রানজেকশন গুলো চেক করে এবং অথরাইজড হিসেবে রিপোর্ট করে। সেটা আমাদের স্টক এক্সচেঞ্জের প্রধান কাজ। বা মানি মার্কেট, আমাদের সবচেয়ে বড় মানি মার্কেট বা সরি ক্যাপিটাল মার্কেট স্টক এক্সচেঞ্জের মধ্যেই পড়ে। তাহলে স্টক এক্সচেঞ্জ ইজ এ ইনস্ট্রুমেন্ট ফর হোল্ডিং, বাইং এন্ড সেলিং এ লিস্টেড সিকিউরিটি। লিস্টেড সিকিউরিটি কেন বলা হচ্ছে? সব জিনিসই বিক্রি করা হয় না, যে জিনিস বিক্রি বা কিনবে সেগুলো তোমাকে অলরেডি মেনশন করতে হবে। সেই লিস্টেড সিকিউরিটিজ আর দোজ অ্যাপিয়ার টু দ্য অ্যাপ্রুভাল লিস্ট অফ এ স্টক এক্সচেঞ্জ। মানে তোমার মনে হলো তুমি কোম্পানির যেটা শেয়ার বিক্রি করতে চাও সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্রুভ করাতে হবে। A particular security is listed or quoted when it is incorporated in the register and stock exchange is not can be bought or sold there. তাহলে তোমাকে কিন্তু কোনো জিনিসকে ইনকর্পোরেটেড করা হয়ে যেতে পারে যদি তুমি সেটাকে রেজিস্টার না করো। তাহলে এই সংস্থার জন্য গঠিত হয়েছে সিকিউরিটিজ কন্ট্রাক্ট নিয়ন্ত্রণ আইন, যেটা সিকিউরিটিজ কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্ট 1956, যার মাধ্যমে বলা হয়েছে যে এগুলোকে টোটালি কন্ট্রোল করা হবে। এবং কোনো কোম্পানি, এটা সবথেকে বড় জিনিস যেটা আমাদের ওই স্ক্যামটাতেও দেখিয়েছে, ইনসাইডার ট্রেডিং। যে কোনো কোম্পানির তথ্য নিয়ে যদি ওই কোম্পানির কেউ স্টক মার্কেটে কোম্পানির শেয়ার নিয়ে কেনা বেচা করে, তাকে বলা হয় ইনসাইডার ট্রেডিং। যেমন এক্সাম্পলের মধ্যে আমি দিচ্ছি, ওকে, এক্সাম্পলের মধ্যে আমি বলছি যে সাপোজ রিলায়েন্সের একটা এরকম কোম্পানি রয়েছে যার প্রত্যেক দিনের হচ্ছে শেয়ারের ভ্যালু হয় সাপোজ ধরো 10 টাকা। মানে 100টা জিনিস সেখান থেকে হয়তো ধরো 100টা জিও ফোন তৈরি হয় প্রত্যেক দিন সেই ফার্ম থেকে। এবার তাহলে তার একটা স্টকের ভ্যালু আছে। এবার কোনোদিন যদি সেই কোম্পানিতে একটা দিন, মানডের দিন যদি সাপোজ আমাদের হয়, তোমার হচ্ছে ধরো মানে স্ট্রাইক হয়, হঠাৎ করে যদি স্ট্রাইক হয়, তাহলে সেই দিন সেই স্টকের ভ্যালু, 100টা জিনিস তো তৈরি করতে পারবে না, তখন তার স্টকের ভ্যালু কিন্তু ডাউন হয়ে যাবে। তাহলে কেউ যদি ব্যক্তি জানে কোন একটা এর শেয়ার হয়তো মানে কিনেছিল, সে কি করেছিল, একটা বেশি দামে অন্য কাউকে বিক্রি করে দিল, কারণ সে জানে আগে থেকে যে মানডের দিন স্ট্রাইক হবে। তাহলে ব্যক্তি জানে যে রিলায়েন্সের মধ্যে মানডে স্ট্রাইক হবে, তাহলে সে কি করলো, চড়া দামে বিকে বিক্রি করে দিল। তাহলে যখন বিক্রি করে দিল, সঙ্গে সঙ্গে বি এর লস হয়ে গেল, কিন্তু যে ব্যক্তি সে কিন্তু আগে থেকে এখান থেকে ইনফরমেশনটা পেয়ে গেছিল। এরপর আবার হঠাৎ 100টা বিক্রি হতো, এর কাছে খবর গেল যে এরা হঠাৎ সেলটাকে হঠাৎ করে 1000 করতে চাইছে। তাহলে সে যদি আগের দিন শেয়ারটা কিনে নেয়, তাহলে তার লস মানে তার লাভ হবে প্রচুর টাকা, কোম্পানির লস হবে, কিন্তু কোম্পানির ভিতরে যদি ওয়ার্কাররা এই খবরটা দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তির লাভ হবে। সেইটাকে বলা হয় ইনসাইডার ট্রেডিং। এটা ওই স্ক্যাম। এই শেয়ারগুলো কি প্রতিদিন বিক্রি হয়? হ্যাঁ, অবশ্যই। জিনিসগুলো প্রত্যেকদিন একটা কোনো ইন্ডাস্ট্রিতে যে জিনিস তৈরি হয় সেগুলো থাকে না, প্রত্যেক দিনই বিক্রি হয়, অবভিয়াসলি বিক্রি হয়। এই জন্যই তো প্রোডাকশনকে হুইল বলা হয় না, মানে উৎপাদনের চাকা বলা হয় না, হুইল বলা হয়। তৈরি করে কি স্টক থাকে সব বিক্রি হয় সবসময়, কোন দিন কি কেনা হয় না। তুমি কি কোনোদিন না কিনে কোনো কিছু যে না খেয়ে কি থাকো? প্রত্যেকেই কোনো না দিন কিছু না কিছু কিনছে। আচ্ছা, ভারতে দেয়ার আর 23 স্টক এক্সচেঞ্জেস ইন কান্ট্রি ওভার, যার মধ্যে 20টা রয়েছে ইনক্লুডিং বোম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। যে দুটো, একটা হচ্ছে আমাদের কান্ট্রির রয়েছে 23টা স্টক এক্সচেঞ্জ রয়েছে, হুইচ আর 20 আর রিজিয়নাল অ্যান্ড 2 ন্যাশনাল। আচ্ছা, ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেটাকে বলা হয় বিএসই। বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ, যেটা 1875-এ দেশীয় শেয়ার এবং দালাল সংস্থা, যেটাকে নেটিভ শেয়ার এন্ড শেয়ার ব্রোকার্স অ্যাসোসিয়েশন বলা হয়,
তারা কি করেছিল, মুম্বাইতে প্রথম স্টক এক্সচেঞ্জ তৈরি করেছিল 1875 সালে। এরপর 1992 সালে ভারতে স্টক এক্সচেঞ্জ তৈরি করা হয়, যেটাকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বলা হয়, এনএসই, যেটা মুম্বাইতে তৈরি করা হয়, যেটা 1994 থেকে কাজ শুরু করে। NSE ছিল ফার্স্ট স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া টু অ্যাডমিট ওভারসিজ শেয়ার হোল্ডার। ওভারসিজ শেয়ার হোল্ডার বলতে বিদেশি, মানে বাইরের দেশের লোকেরাও এসে শেয়ার এখানে যাতে কিনতে পারে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে ওভারসিজ শেয়ার হোল্ডার। প্রথম শুধুমাত্র এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেই কিন্তু দ্য NSE বিকাম দ্য ফার্স্ট স্টক এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া, যেটা ওভারসিজ শেয়ার হোল্ডার, মানে বিদেশি লোকেরাও এখানে ইনভেস্ট করতে পারে বা এখানে শেয়ার কিনতে পারে। ভারতের বর্তমানে বৃহত্তম স্টক এক্সচেঞ্জ হচ্ছে এই NSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সব থেকে বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। দ্বিতীয় স্থানে রয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচককে বলা হয় সেন্সেক্স, আর জাতীয় স্টক এক্সচেঞ্জের সূচককে বলা হয় নিফটি। তোমরা যদি একটু দেখে থাকো খবরে যে আজকে সেন্সেক্স পড়ে গিয়েছে এত এত হয়েছে, বা নিফটি হয়ে গিয়েছে এত, সেন্সেক্স আর নিফটি কথাটা প্রায় তোমরা শুনতে পাবে। এই সেন্সেক্স আর নিফটি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স বা সূচক, আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচককে বলা হয় নিফটি। এই সূচক কি, মানে পয়েন্ট বাড়া মানে দাম, মানে শেয়ারের দাম যদি বাড়ে তাহলে সূচকের পরিমাণও বাড়বে। পয়েন্ট মানে এর মধ্যে যে কোম্পানিগুলো যদি লস করে তাহলে সেন্সেক্স পড়ে যাবে, বলে সেন্সেক্সে খুব ভারী পতন হওয়ার কারণে আমাদের শেয়ার বাজারে ধস নেমেছে। এই কথাগুলো আমরা প্রায়ই শুনে থাকি। তাহলে দুটো স্টক এক্সচেঞ্জ, আমাদের সবচেয়ে বড় হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর সেকেন্ড হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই বোম্বে যে স্টক এক্সচেঞ্জে দুটি শেয়ার পদ্ধতি চালু রয়েছে, যার মাধ্যমে এগুলো রুলস, এগুলোকে কন্ট্রোল করা হয়েছে। সেগুলো কি কি, যে বোম্বে স্টক এক্সচেঞ্জের মধ্যে 4টে ইন্ডেক্স রয়েছে, যেটা সেন্সেক্স অফ সেন্সিটিভ ইন্ডেক্স অফ 30টা স্টক, মানে 30টা এরকম স্টক রয়েছে বা কোম্পানি রয়েছে, তারা প্রায় সেন্সেক্সের সেন্সেক্স অর সেন্সিটিভ ইন্ডেক্স হিসেবে কাজ করে, মানে যেগুলোর পতন বা লস হলে শেয়ার মার্কেটে যথেষ্ট বেশি ক্ষতিগ্রস্ত হবে, এরকম 30টা স্টক রয়েছে। এগুলোকে বলা হয় BSE 200, যেগুলো হচ্ছে 200 ইজ দ্য 20 স্টক শেয়ার হোল্ডার ইনক্লুডিং সেন্সেক্স স্টকস। ডোরেক্স ইজ দ্য ডলার ভার্সন। এই BSE 200 বলতে কি, বোম্বে স্টক এক্সচেঞ্জে একটা কোম্পানি বিভিন্ন 200টা করে পার্টে শেয়ার বিক্রি করে। এই যে লেখা দেখো, এখানে মোট 200টি কোম্পানির রাখা হয়েছে, যাদের মধ্যে 85টা হয়েছে A ক্যাটাগরি, বা যেগুলোকে আমরা বলি স্পেসিফাইড লিস্ট এ, আর 115টা রয়েছে বি ক্যাটাগরি। টোটাল 200টা কোম্পানির মধ্যে শেয়ার বোম্বে BSE 200 এর মধ্যে হয়, মানে 200টা কোম্পানির মধ্যে যদি 100টা কোম্পানি লাভ করে তাহলে শেয়ার মার্কেট ভালো হবে, বা যদি কোনো কোম্পানি লস করে তাহলে সেই অনুযায়ী প্রত্যেকটা কোম্পানির উপর বেস করেই কিন্তু স্টকটা তৈরি। 200টা কোম্পানি A ক্যাটাগরি আর B ক্যাটাগরি, এর মধ্যে ভালো ক্যাটাগরি রয়েছে আর বি এর মধ্যে একটু কমা ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে আমাদের 21টা সরকারি ক্ষেত্র থাকে, যেগুলো হচ্ছে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ হয়ে থাকে, মানে যেগুলো গভর্নমেন্ট, বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট সেই জায়গায় শেয়ার ক্রয় বিক্রয় করে বা গভর্নমেন্টের শেয়ার থাকে, সেগুলো এখানে ইনক্লুডেড থাকে। ওকে, এবার ডোরেক্সটা কি, যে ডোরেক্স হচ্ছে যে যখন ডলারের দাম নির্ধারণ করা হয় তখন এর মাধ্যমে বোম্বে স্টক এক্সচেঞ্জ ডলারের মূল্য নির্ধারণ করে। এখানে বেস ইয়ার 1999 থেকে 1990 কে বেস ইয়ার ধরা হয়। যে 1998 সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 50 আর ক্রাইসিস 500 সূচক দুটোর নাম পরিবর্তন করে S&P, এই যে S&P CNX 50 নিফটি এরকম নাম পরিবর্তন। এই 500 বলতে কি, যে 50 আর 500 বলতে কি, যে নিফটিতে 50টা কোম্পানির দামের উঠাপড়া নির্দেশ করা হয়, 50টা কোম্পানির যে ভ্যালু সেটাকে নিয়ে আলোচনা করা হয়। এবং বোম্বে স্টক এক্সচেঞ্জে 30টা কোম্পানির দামের উপর সেন্সেক্স তৈরি হয়, এবং সেন্সেক্স এর ক্ষেত্রে ভিত্তি বছর 1978-79 হয়, আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে 83 থেকে 84 ধরা হয়ে থাকে। হ্যাঁ
এবার আমাদের সেন্সেক্স পড়ে গেলে কি ক্ষতি হবে, আর সেন্সেক্স বাড়লেই বা কি ক্ষতি হবে? সাপোজ ধরো তোমার ঘরে 10 জন মেম্বার রয়েছে, মানে 10 জন মেম্বার না, তোমাদের বাড়িতে ধরো যে তোমার হাজবেন্ড, তোমার হচ্ছে সাপোজ হচ্ছে তার ভাই, আর হচ্ছে তোমার শ্বশুর মশাই, তিনজনেই চাকরি করে, ঠিক আছে? এবার হচ্ছে তিনজনের মধ্যে কি হলো, আহ তিনজনে হয়তো ধরো কোম্পানিতে চাকরি করে, তিনজনেরই স্যালারিকে হাফ করে দেওয়া হলো, ঠিক আছে? তাহলে তোমার ঘরে কি পরিবর্তন হবে বলো? প্রত্যেকদিন যদি মাটন হতো, তাহলে এবার প্রত্যেকদিন চিকেন হবে, তাই তো? তার মধ্যে একজনের যদি মানে জব চলে যায়, চিকেন থেকে সরাসরি ডিমে চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এই সেন্সেক্স বা নিফটি যদি কমে যায়, তাহলে ইন্ডিয়াতে কি হবে বুঝতে পারছো? প্রত্যেকটা কোম্পানি লস করবে, লস করা মানে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা ব্যাহত হবে। বুঝতে পারলাম কি হবে শিউলি? স্যার হুম, বলো। বলছি কোম্পানি লস করলে নিফটি কমবে না নিফটি কমলে কোম্পানি লস করবে, কোনটা? কোম্পানি লস করলে নিফটি কমবে, কারণ নিফটিটা ডিপেন্ড করছে কোম্পানির লসের উপর। কোম্পানি যদি প্রফিট আর্ন করে, তার কোম্পানি প্রফিট আর্ন করলে তার তো শেয়ারে তার মধ্যে তার এফেক্ট আসবে। তার কোম্পানি যদি লস করে, তাহলেই নিফটি কমবে। নিফটি কমলে কোম্পানি, নিফটির পয়েন্ট তো ডিটারমাইন হয়ই তোমার হচ্ছে তার কোম্পানির লসের উপর। মানে তুমি যদি পরীক্ষায় 30 পাও, তাহলেই তো লেখা হবে 30%, না 30% হলে তোমার মার্কস 30 হবে, কোনটা? বুঝতে পারছো এবার কি বললাম? হ্যাঁ স্যার। ওকে। স্যার এই এবার শেয়ারগুলোর মধ্যে কি থাকে? হ্যাঁ, শেয়ারগুলোর মধ্যে কি থাকে যে শেয়ারগুলোর মধ্যে কি থাকে? আচ্ছা, সাপোজ ধরো তুমি একটা গাড়ি কিনেছো, ঠিক আছে? গাড়ি কিনতে 100 টাকা খরচ হয়, 100 টাকা তোমার লেগেছে, তোমার কাছে অত টাকা ছিল না, তুমি 30 টাকা তোমার হাজবেন্ডের কাছ থেকে নিলে, 20 টাকা তোমার হচ্ছে দেওয়ারের কাছ থেকে নিলে, আর বাকি হচ্ছে 50 টাকা শ্বশুর মশাইয়ের কাছ থেকে নিলে। তাহলে যেহেতু শ্বশুর মশাই বেশি পয়সা দিয়েছে, তাহলে গাড়িটা সে বলবে আমি সপ্তাহে 7 দিনের আমি 3 দিন নিয়ে যাব। তোমার হাজবেন্ড যেহেতু একটু বেশি, সে বলবে আমি 2 দিন নিয়ে যাব। আর তোমার যেহেতু দেওয়ার কম দিয়েছে, তাহলে সে বলবে আমি 1 দিন নিয়ে যাব। তাহলে শেয়ার হচ্ছে সেই জিনিসগুলো, মানে একটা কোম্পানির যে অংশ, যে যতটা ইনভেস্ট করছে তার উপর। বোঝা গেছে? শেয়ার মানে সেই জিনিসটা, একটা টোটাল জিনিসের অংশ। তাহলে শেয়ারে তুমি যদি বেশি শেয়ার কেনো, তাহলে প্রফিট হলে বেশি প্রফিট পাবে। তুমি যদি কম শেয়ার কেনো, তাহলে সেই তুমি লস হলে কম লস হবে। বুঝতে পারলো? শেয়ার আর কিছুই না। শেয়ারে কিছু থাকে বলতে টোটাল জিনিসের ভাগ থাকে। আচ্ছা, পৃথিবীতে এরকম বিভিন্ন দেশের সূচক রয়েছে, এর মধ্যে ইন্ডিয়ার যে সূচক, ঋতুপর্ণা কিছু বলছো? স্যার বলছি নিফটিতে 50টাই কোম্পানি ইনভেস্ট করতে পারে, এর বাইরে মানে এর বেশি থাকবে না বা কম থাকবে না? না, রেজিস্টার করতে হবে। যে যদি নিফটি বলে যে এই কোম্পানি হয়তো, কোনো কোম্পানি হয়তো লাভ করেছে, সেই বলছে যে আমি করতে চাই, তখন যদি নিফটি বলে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে ইনক্লুড করছি, তখন ইনক্লুড করতে পারে। রেজিস্ট্রেশন করে যদি মনে করা হয় তখন করা হয়, জেনারেলি অ্যাড করা হয় না এদের। করা হয় কি, একটা 50টাই রেভিনিউ থাকে তো। থাকে, এর বেশি বলো। বা কম? না না, এর বেশি করা হয় না। এবার যদি মনে হয় করতে চায় তো করতে পারে, তবে তার জন্য হচ্ছে মানে কিছু অনেক ক্রাইটেরিয়া ফলো করতে হয়, তো যে হেরিটেজ ব্যাপার একটা থাকে, তো সেইগুলো অনেক কিছু মেনটেন করতে হয়। যেমন তোমাদের এই ধরো, এই যে ল্যাম্বরগিনি গাড়ির কথা বলছি, ল্যাম্বরগিনি গাড়ির দাম মনে করো 10 কোটি টাকা। তুমি গিয়ে যদি ল্যাম্বরগিনি কোম্পানিকে 50 কোটি টাকাও দাও, সে কিন্তু তোমাকে ল্যাম্বরগিনি বিক্রি করবে। কেন? কারণ তাদের কোম্পানির পলিসি হচ্ছে এরকম, যে তোমাকে যখন বিক্রি করবে তোমার ব্যাকগ্রাউন্ড চেক করবে, যে তুমি কোন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে বিলং করছো। তুমি টাকা দিলেই যে সবকিছু কেনা যায়, এটা সবসময় প্রযোজ্য না। ঠিক আছে? এরকম কিছু কিছু জিনিস থাকে যারা কিন্তু সবাইকে বিক্রি করে না জিনিস। আচ্ছা, তো কিছু দেশের সূচক হচ্ছে এরকম, ভারতের এটা সূচক সত্যি হচ্ছে আছে এরকম? অবভিয়াসলি। একটু গুগল করে নিবে, কথাটা যেটা বললাম একটু গুগল করে নিবে, বুঝতে পেরে যাবে, বলছি অবভিয়াসলি পেয়ে যাবে। ইন্ডিয়াতে আছে, তাহলে তো কনস্টিটিউশন মানছে না যদি ইন্ডিয়াতে থাকে। না, সেটা কোম্পানির পলিসি, কনস্টিটিউশন কেন মানবে? তুমি সাপোজ একটা জিনিস তৈরি করছো, তুমি সাপোজ তোমার বাড়িতে একটা বিস্কিট, মানে কোনো একটা কোম্পানি কিছু একটা তুমি তৈরি করছো, তুমি কাকে বিক্রি না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সেটা তাতে কনস্টিটিউশনের কি আছে?
তুমি একটা জিনিস তৈরি করছো, সাপোজ আমি এখানের কথাই বলছি, তোমরা এখানে পড়তে আসছো, ঠিক আছে? 10 জন এসে বললে যে পড়তে এখানে মানে পড়াবো, আমার তো প্রাইভেট অর্গানাইজেশন, পড়বো, আমি বললাম যে আমি তোমাদের 3 জনকে ভর্তি নেবো, তোমাদের 3 জনকে নেবো না। তুমি কি গিয়ে কোর্টে কেস করতে পারবে আমাকে এখানে ভর্তি নেয়নি? সরকারি প্রতিষ্ঠান কি শাশ্বতী, বুঝতে বলো তো? পারছি না। বুঝে গেছে, সেরকম ব্যাপার। এগুলো কনস্টিটিউশনের মধ্যে কেন আসতে যাবে? আচ্ছা, তো ইন্ডিয়ার সেন্সেক্স এরকম সূচক হচ্ছে সেন্সেক্স আর নিফটি। আমেরিকাতে এরকম ডাউডন্স এবং ন্যাসডক থাকে। খুব ইম্পর্টেন্ট, যেটা ইন্ডিয়ারটা ইম্পর্টেন্ট আমরা অলরেডি জানি। ব্রিটেনেরটা ইম্পর্টেন্ট, সেটা ফুটসি, প্রায় পরীক্ষায় পড়ে। ফ্রান্সেরটা ক্যাক, জার্মানিরটা হচ্ছে ড্যাক্স, আর হচ্ছে হংকং এরটা হ্যাংস্যাং, সিঙ্গাপুরের স্ট্রেটা টাইমস, আর চীনেরটা হচ্ছে সাংহাই। এগুলো যেগুলো মার্ক করা আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষায় কিন্তু আসে। ওকে, এবার এগুলো প্রত্যেকটাই, এই ইন্স্যুরেন্স সেক্টর গুলো সেবি আমাদের কন্ট্রোল করে থাকে। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আমি একটু পরে সেবি সম্পর্কে বলছি। পৃথিবীতে প্রথম স্টক এক্সচেঞ্জ তৈরি হয়েছিল জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে। ওকে, আর এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ হচ্ছে ভারতের মুম্বাইতে, যেটা বোম্বে স্টক এক্সচেঞ্জ। সেরকম ইন্ডিয়াতে স্টক এক্সচেঞ্জ রয়েছে, এরকম রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে 23টা স্টক এক্সচেঞ্জ রয়েছে। ইউপি, যেটা কানপুরে রয়েছে, কোয়েম্বাটুর, মিরাট, ওভার দ্য কাউন্টার মুম্বাই, ভদোদরা, এরকম আমাদের টোটাল স্টক। তার মধ্যে কয়েকটা আমাদের মনে রাখতে হবে, তার কারণ কি, যেটা কানাডা, সেটা ম্যাঙ্গালোরে রয়েছে, মানে নামের সাথে জায়গা যেন ম্যাচ না করে সেগুলো। এমপিরটা রয়েছে আমাদের ইন্দোরে, আমাদের হচ্ছে মগধেরটা রয়েছে আমাদের পাটনাতে, হ্যাঁ মগধেরটা রয়েছে পাটনাতে, পুনের ক্যাপিটাল স্টক এক্সচেঞ্জ অফ কেরালা রয়েছে তিরুবনন্তপুরম। যেগুলোর নামের সাথে জায়গা ম্যাচ খাবে না, সেই জায়গাটা একটু মনে রাখতে হবে। সেবির কথাটা আমি এক্ষুনি বললাম, যে সেবি কি হয়েছে স্যার ওটা কেউ বলো। ইনভেস্ট করতে চায় তো সে তার এরিয়ার স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করতে পারে, না তার মন মর্জি যে কোনো জায়গাতে? যে কোনো জায়গায় করতে পারে। এরিয়াতে বলতে তুমি এখন তুমি এখানে বসে মুম্বাই স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করতেই পারো, তুমি কেন মুম্বাইতে গিয়ে করবে? নিশ্চয়ই সেটা করতে বলছি পারো। না, স্টক এক্সচেঞ্জ যদি এরকম থাকে তো সেই হিসাবে বলছে। হুম, সেটা তো তার জন্য তুমি কলকাতাতে থেকে মুম্বাই স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করতেই পারো। কোনো এরকম লিমিটেশন নেই যে নিজের এরিয়াতে করতে হবে, এরকম কোনো আর ব্যাপার নেই। ওটাকে ন্যাশনাল স্টক মার্কেট কি মানে ইয়ে করছে? হুম, অবশ্যই প্রত্যেক জায়গায় পারমিশন দিচ্ছে আর কি। তুমি দেখছে যে তোমার টাকাটা ব্ল্যাক মানি না হোয়াইট মানি, সেগুলো দেখবে না, যে তুমি কোথা থেকে টাকাটা ইনকাম করছো, সোর্স অফ ইনকাম কি রয়েছে, সেগুলো দেখার পরে তোমাকে ইনভেস্ট করতে পারমিশন দেবে। ওকে, আচ্ছা, এবার সেবির কথাটা বলা হয়েছে। সেবি গঠন করা হয় 1988-এ। সেবি একটা নন স্ট্যাটিউটারি বডি হিসেবে গঠন করা হয়েছিল। তো ওকে, যে উদ্দেশ্য ছিল যাতে সিকিউরিটি বাজার স্বচ্ছতা বা ট্রান্সপারেন্ট হিসেবে কাজ করা, মানে যার মধ্যে কোনো রকমের যে না থাকে, যে এই ঘুষ ব্যাপার এইসব যেন না থাকে। তো 1992-তে সিবিকে বিধিসম্মত করা হয়, যে সিবিকে অথরাইজড করা হয়। একটা এই সেবি ছিল একটা রেগুলেটরি অথরাইজড আন্ডার বাই দ্য সেবি অ্যাক্ট 1992। এই অ্যাক্টের মাধ্যমে সেবিকে অথরাইজ করা হয় in order to protect interest of the investor security as well the promote the development of the capital market। যে তুমি যে আয়টা করছো, যে ইনভেস্টটা করছো, সেটা হচ্ছে সিকিউরিটি, যাতে যারা ইনভেস্ট করছে তারা যাতে সিকিউর ফিল করে, সেই জন্য করা হয়েছে। 1995 সালে 1995 25শে জানুয়ারি সিকিউরিটি ল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেবিকে অধিক ক্ষমতা দেওয়া হয়। সেবি গঠন হয় 6 সদস্যের দ্বারা। সেবির মেম্বার 6 জন থাকে, যার মধ্যে একজন থাকে চেয়ারম্যান, যাকে অ্যাপয়েন্ট করে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেবির যে হেডকোয়ার্টার সেটা রয়েছে মুম্বাইতে, আর হচ্ছে আঞ্চলিক দপ্তর রয়েছে দিল্লি, কলকাতা, দিল্লি এবং চেন্নাইতে। সেবির কাজ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করে মূলধনের বাজারকে নিয়ন্ত্রণ করা, ইনভেস্টরদের স্টক এক্সচেঞ্জ এবং অন্যান্য সিকিউরিটি বাজারকে কন্ট্রোল করা, সিকিউরিটি বাজারের অসাধু কার্যকলাপ ঠেকানো, কেউ যে ঘুষ নিয়ে কাজ করছে, ইনসাইডার ট্রেডিং বন্ধ করা। 2007-এ সেবি রাজকোটে সৌরাষ্ট্র স্টক এক্সচেঞ্জটাকে বন্ধ করে দেয়, যার কারণ ছিল ওই ইনসাইডার ট্রেডিং একটা বড় ধরনের
কারণ ছিল। তো এটা বন্ধ করে দেয় 1996 সালে। প্রথম ফার্স্ট শেয়ার ডিপোজিটরি সিদ্ধান্ত নেওয়া হয়, নামকরণ করা হয় জাতীয় সিকিউরিটি জমা লিমিটেড, এনএসডিএল, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড, যার মাধ্যমে গঠন করা হয় তিনটে প্রতিষ্ঠান, ইউটিআই, আইডিবিআই আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এর মাধ্যমে কি করা হয়, সিকিউরিটি বাজারে কাগজবিহীন লেনদেন শুরু করা হয়, পেপারলেস ট্রেডিং করা হয়। মানে কাগজবিহীন লেনদেন, যেটা হচ্ছে আমি বললাম ওই যে করা হয় তোমাদের ওই যে কমার্শিয়াল ডিপোজিটের মতো করে, মানে থাকবে না, তোমার কোনো পেপারস থাকবে না, মানে একটা ব্যাংক আরেকটা ব্যাংকে ইস্যু করবে কিন্তু কোনো পেপারস থাকবে না। এগুলো পেপারলেস ট্রেডিং এর মাধ্যমে এগুলো হয়ে থাকে। ওকে, আচ্ছা, এবার 1998-এ এটার হচ্ছে সেকেন্ড ডিপোজিট দেওয়া হয়েছিল, যেখানে বলা হয় যে সেন্ট্রাল ডিপোজিটারি, সিএসডিএল, বল থাকলেই ঠিক আছে। আচ্ছা, আর সিএসডিএল গুরুত্ব ছিল এই যে ভূমিকা গ্রহণ করেছিল বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই সিএসডিএল যখন তৈরি করা হয়, বোম্বে স্টক এক্সচেঞ্জ যথেষ্ট এখানে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর সাথে সাথে ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংকও করেছিল। সেবি রেজিস্ট্রেশন পায় 1998-এ, সেবিকে রেজিস্টার করা হয়। 2007 সাল থেকে সেবি রক্ষা, ডিসক্লোজার এন্ড ইনভেস্টর প্রোটেকশন গাইডলাইন চালু করে, যার মধ্যে শেয়ার বাজারে বর্তমানে আধুনিক করার জন্য বিভিন্ন শেয়ারের উঠানামার জন্য ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার দেখার ব্যবস্থা করা হয়, যেটাকে বোল্ড বলা হয়। যারা দেখবে, যারা শেয়ার বাজারে কোনো ইনভেস্ট করে দেখবে একটা কম্পিউটার সবসময় চালু করা থাকে, সেখানে দেখবে গ্রাফ ওঠানামা করে, যেটা বোল্ড বলা হয়। বিএসসি অনলাইন ট্রেডিং। পুরোনো পদ্ধতির নাম ছিল ওপেন আউট ক্রাই পদ্ধতি। ওপেন আউট ক্রাই পদ্ধতি বলতে কি, যে শেয়ারের একটা দাম সে বলে দিল, এবার একটা মানে দিনের একটা টাইমে এসে সেই শেয়ারের দামটা ডিক্লেয়ার করা হবে যে এই শেয়ারের দাম এত টাকা হয়েছে। তাহলে তার জন্য তোমাকে সারাদিন হাঁ করে বসে থাকতে হবে, একটা পেপারস আসবে, পেপারসে দামটা দেখাবে। তো এগুলো আগে এই পদ্ধতি করা হতো। নতুন পদ্ধতি 1995 সাল থেকে চালু করা হয়। এরপরে দিল্লি স্টক এক্সচেঞ্জকে বলা হয় ডটস, দিল্লি অনলাইন ট্রেডিং সিস্টেম। এই নতুন পদ্ধতি চালু করায় 1908-এ কলকাতা স্টক এক্সচেঞ্জ শুরু হয়েছিল। 1998-এ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কল মানির পরিবর্তে রেফারেন্স রেট অফ লোনস পদ্ধতি চালু করে। এগুলো দুটো পদ্ধতি চালু করে, সেটা হচ্ছে মিবর, মুম্বাই ইন্টার ব্যাংক রেট, মানে মুম্বাই ব্যাংকের ব্যাংক টু ব্যাংক ট্রানজেকশন, আর মিডিভ হচ্ছে মুম্বাই ইন্টার বিড রেট। বিড মানে কি, যেই টাকাটা সে বিড করছে যে শেয়ারের ভ্যালু এত টাকা হবে, সেটাকে বিড করছে, সেটা মিবর। আর হচ্ছে মিবর আর মিবিট। মিবর হচ্ছে ঋণ দানের সূচক, মানে যত টাকা তুমি ঋণ দিচ্ছ, আর মিবর হচ্ছে ঋণ গ্রহণের সূচক, যত টাকা তুমি ঋণ গ্রহণ করছো। আচ্ছা, কোয়ালিফাইড ফরেন ইনভেস্টর অফ কিউএফআই, যাদের কোয়ালিফাইড করা হয়েছে, যারা মানে বলা হয়েছে যে তোমরা এটা করতে পারো, মিন্স যারা রেসিডেন্ট অফ এ কান্ট্রি দ্যাট ইজ এ মেম্বার অফ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যেটা এফএটিএফ, যে আরব, দ্যাট ইজ এ মেম্বার অফ গ্রুপ অফ এফএটিএফ, মানে যারা ইনভেস্ট করবে তারা যেন মানে সেই দেশের সিটিজেন হয় এবং মেম্বার হয়ে থাকে, যে আরব কান্ট্রির মেম্বার হিসেবে যেন থাকে। রেসিডেন্ট অফ এ কান্ট্রি হলে তাহলে ইনভেস্ট করতে পারবে অন্য দেশে। রেসিডেন্স ইন এ কান্ট্রি দ্যাট ইজ এ সিগনেচারি অফ আইওএসওইউ, যে মৌ স্বাক্ষর করেছে যেসব দেশের সাথে, তারা ইনভেস্ট করতে পারে। যে সিগনেটারিয়েট অফ দ্য বাইল্যাটারাল মিউ উইথ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, মানে ভারতের সাথে যেসব কান্ট্রি মৌ সাইন করেছে তাদের লোকেরা এসে, বিদেশিরা এসে আমাদের এখানে শেয়ার ইনভেস্ট করতে পারে। কোনো কোয়ালিফাইড ফরেন ইনভেস্টর শুড neither be a person of a resident of India nor should be a registered to a SEBI as a foreign institutional investor or the foreign venture capital investor। তাহলে কোয়ালিফাইড ফরেন ইনভেস্টর কে কোনো কিছুর মধ্যে হতে হবে না। সেই এই যে যেমন ধরো আমাদের এই যে বলো এই বিল গেটস থেকে শুরু করে এদেরকে এই সব কোনো কিছুর মধ্যে আসতে হয় না, কারণ অলরেডি সে কোয়ালিফাইড ফরেন ইনভেস্টর হিসেবে রয়েছে। আচ্ছা, আইএসি হচ্ছে ইন্টার কানেক্টেড স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, আইএসি। আইএসিটা কি, যেটা আমাদের বলছে, আইএসি ইজ এ কোলাবোরেশন অফ 15 রিজিয়নাল স্টক এক্সচেঞ্জ। 15টা ভারতের যে বিভিন্ন রিজিয়নের স্টক এক্সচেঞ্জ রয়েছে তাদেরকে নিয়ে একসাথে গঠন করা হয়েছিল আইএসি, বিভিন্ন রিজিয়ন বা বিভিন্ন অঞ্চলের।
RSE প্রোভাইড করে মোর পাওয়ার অ্যান্ড রিচ থ্রু দিস ইজ এ ওয়েব বেসড ডিজাইন, অর্থাৎ কম্পিউটার বা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে এই আইএসই তৈরি করা হয়েছে, যেটাকে এরপরে এটাকে মানে আপডেট করে তৈরি করা হয় ইন্ডোনেক্সট। এটা একটা নতুন ধরনের পদ্ধতি তৈরি করা হয়েছে। ইন্ডোনেক্সট ইজ এ নিউ স্টক এক্সচেঞ্জ সেট আপ টু প্রমোট লিকুইডিটি স্টক ইন আ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। যেগুলো ক্ষুদ্র স্বার্থ রয়েছে তাদের স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করার জন্য ইন্ডোনেক্সট তৈরি করা হয়েছে, যেটা 2005-এ বোম্বে স্টক এক্সচেঞ্জ আর ফেডারেশন অফ ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জের হয়ে 18টা রুরাল কোম্পানিকে এক্সচেঞ্জ করে, যেটাকে বিএসই ইন্ডোনেক্সট বলা হয়ে থাকে। বোম্বে স্টক এক্সচেঞ্জ এটাকে সাপোর্ট করেছে। আচ্ছা, বহু জিনিস আছে। ওকে, আচ্ছা, কিছু আলাদা ইনভেস্টর এজেন্ট থাকে যেটাকে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বলা হয়। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড কি? ইট ইজ এ টাইপ অফ ফান্ড হুইচ ইজ প্রোভাইডেড আর্লি স্টেজ, আগে এটাকে দেওয়া হতো, যার মধ্যে হাই রিস্ক থাকতো, হাই পোটেনশিয়াল গ্রোথ থাকতো স্টার্ট আপ কোম্পানিদের জন্য। যারা নতুন কাজ করছে তাদের রিস্কও বেশি থাকতো, গ্রোথও বেশি থাকতো, যাকে ভেঞ্চার ক্যাপিটাল। দেয়ার ফান্ডিং রিকোয়ারমেন্টস, the funding is based on the hope that a successful venture will provide supernormal returns. The funding is usually made after the seed funding, that is round, and their growth funding, that is stage which is company just started to grow, but after it is created a certain base. ভেঞ্চার ক্যাপিটাল আগে দেওয়া হতো। এঞ্জেল ইনভেস্টার হচ্ছে ইট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল উইথ লার্জ ফাইন্যান্সিয়াল, কেউ যদি একজন ইন্ডিভিজুয়াল মানে যার কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে, সে যখন ইনভেস্ট করতে আসে তাকে এঞ্জেল ইনভেস্টার বলা হয়। যে মানে এঞ্জেল মানে হচ্ছে এরকম মানে একদম কি বলবো, সে দেবতার মতো ব্যাপার। হু প্রোভাইডেড ক্যাপিটাল টু এ বিজনেস স্টার্ট আপ, যে কোনো একটা বিজনেসে এসে প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারে। They provide the initial seed money and ongoing support to a company to carry through a difficult time. They are more interested in helping the business succeed, making super profit, in the sense they are different from the venture capital. Venture capital এ প্রফিট হলেও অনেক রিস্ক থাকে, এঞ্জেল ইনভেস্টরের ক্ষেত্রে রিস্ক অনেক কম থাকে। হেজ ফান্ড থাকে। হেজ ফান্ড হচ্ছে একটা এগ্রেসিভলি ম্যানেজড পোর্টফোলিও অর ইনভেস্টার, aggressively managed portfolio or investor that is used to advance investment strategies such as long short leverage and derivative positions in both domestic and international market, যার কাছে প্রচুর পরিমাণে এরা ইনভেস্ট করে থাকে এবং অর্গানাইজড করে থাকে হিউজ ফান্ড, হেজ ফান্ড তৈরি করে, যার মাধ্যমে হেজ ফান্ডস আর টিপিক্যালি নট ওপেন ফর দ্য ইনভেস্টেড ফর জেনারেল পাবলিক। যেহেতু প্রচুর পরিমাণে টাকা জেনারেট হয়ে থাকে, তাহলে এগুলো পাবলিক সবাই ইউজ করতে পারে না, এগুলো অনলি অ্যাকসেপ্টেড ফ্রম এ স্মল গ্রুপ অফ পিপল হু ক্যান প্রোভাইড ভেরি লার্জ ইনিশিয়াল মিনিমাম ইনভেস্টমেন্ট থাকে। তাহলে সবার জন্য এটা ইনভেস্ট হয় না, যাদের কাছে অর্থ বেশি রয়েছে তারাই একমাত্র হেজ ফান্ড ইউজ করতে পারে। ব্যাংক সাথী, এটা হচ্ছে পরে তৈরি করা হয়েছে। ইট ইজ এনেবলস দ্য বেনিফিটস, যে বেনিফিটস ইন বেনিফিশিয়ালস ফর দ্য রুরাল এরিয়াস টু মেক ডিপোজিট অ্যান্ড উইথড্রল ফেসিলিটি উইথ অ্যাভেলেবল অফ ব্রাঞ্চ লেস দেন দ্য ব্যাংক। যেসব গ্রামের লোকেরা যাতে বেশি টাকা জমা দিয়ে ইউজ করতে পারে, সেই জন্য ব্যাংক সাথী চালু করা হয়েছে। পার্টিসিপেটরি নোট আর দ্য ফাংশনাল ইনস্ট্রুমেন্ট, যেগুলো হচ্ছে ফাংশনাল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে বাই ওয়েলথ ইনভেস্টার অ্যান্ড ডিভাইজারি দেয়ার ইনভেস্টমেন্ট, দে আর নট রেগুলেটেড অ্যান্ড ইউজুয়ালি এ পার্ট ফর্ম এ হেজ ফান্ড, সেগুলোকে পার্টিসিপেটরি নোটস বলা হয়ে থাকে। আর কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে যারা আমাদের অর্থের যোগানকে বাড়াতে সাহায্য করে। আইএফসিআই, আইসিআইসিআই, নাবার্ড, এলআইসি। তার মধ্যে আইএফসিআই হচ্ছে ফার্স্ট ডিএফআই, এস্টাবলিশ 1948-এ পার্লামেন্টের মাধ্যমে করা হয়। তো অর্গানাইজেশন গুলো দেখবে। তারপরে আইসিআইসিআই, যেগুলো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ক্রেডিট প্রোভাইড করা হয়ে থাকে। 1995-এ এটাকে এস্টাবলিশ করা হয়েছে। আইডিবিআই, যেটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, আইডিবিআই 1964-এ অ্যাক্ট অফ পার্লামেন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। নেক্সট রয়েছে কিছু ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট, যাদেরকে কি আছে এগুলো, কি আছে এগুলো
বলতে হবে আরেকদিন মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আজকে পুরো নোটটা দিয়ে দিচ্ছি। আমি তোমাদের এই ডেভেলপমেন্ট, এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো অবধি তোমরা একটু পড়বে। আমি পরের দিন এখান থেকে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস থেকে বাকি কিছু কিছু পদ্ধতি রয়েছে সেটা আমি করব। আর আমি এর উপর থেকে কিন্তু আমি কিছু এমসিকিউ পরের দিন ইকোনমিক্স এর ডিসকাস করব। এই ক্লাসটা কমপ্লিটের সাথে সাথে ফাইন্যান্সিয়াল মার্কেটের উপর কিছু এমসিকিউ ডিসকাস করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।